নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কথা আজকে চলে এলাম আবারও একটি নতুন পর্বে। তো চলুন গল্পটি শুরু করা যাক। ফিলোফোবিয়া পর্ব 6। জুবাইদাদের ফ্যামিলি পিকনিকে যাবে না বলেও শেষমেশ প্রিয়কে যেতে হলো। গত পরশু পরীক্ষা শেষে জুবাইদা সরাসরি বাড়িতে এসেছে। অনেক বুঝিয়ে পড়িয়ে খালাকে রাজি করিয়েছে সে। খালার কথার ওপর কোনো কথা বলতে পারেনি প্রিয়, চুপচাপ মাথা দুলিয়েছে শুধু। বাড়ির সামনে রাস্তাটার কাছে বাস থেমে আছে। নিচ থেকে গলা উঁচিয়ে প্রিয়কে তাড়া দিচ্ছে জুবাইদা। বারান্দার ফটক দিয়ে মাথা বের করে জবাব দিল প্রিয়, 2 মিনিট দাঁড়া, আসছি। ধূপধাপ সিঁড়ি ভেঙে নিচে নামলো প্রিয়। খালা সকালে বেরিয়েছে, টিউশনি শেষে বিকেলে ফিরবে। সদর দরজায় তালা ঝুলিয়ে ঝর্ণা আন্টিদের বাড়িতে চাবি রেখে গেল প্রিয়। কয়েক কদম আগাতেই জুবাইদাকে দেখল বাসের সামনে দাঁড়িয়ে। প্রিয়কে দেখে হাত উঁচিয়ে দ্রুত আসার ইঙ্গিত দিল। মুখোমুখি হতেই প্রিয়কে দেখে জুবাইদার চোখ কপালে। সবসময় প্রিয়কে জিন্স টপ, শর্ট কুর্তি পরতে এসব দেখেছে, এই প্রথম সালোয়ার কামিজে দেখছে। খোলা চুল, পরনে ডার্ক রেড সালোয়ার কামিজ, চোখে গাঢ় করে কাজল লেপটে রেখেছে, ঠোঁটে গোলাপি রঙের আলতো ছোঁয়া। কি দারুণ লাগছে মেয়েটাকে। জুবাইদাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে নিল প্রিয়। গম্ভীর হয়ে বলল, এভাবে তাকাবি না, আমার অস্বস্তি লাগে। তোর অস্বস্তিকে ঝেড়ে ফেল, আমি ছাড়াও এভাবে আরও অনেকে তাকাবে এখন। জানিস কত সুন্দর লাগছে তোকে। সবসময় এভাবে ড্রেস আপ করিস না কেন রে? ভাগ্যিস করিস না। নর্মালি জিন্স কুর্তিতে দেখে পাড়ার কত ছেলেরা প্রেমের জন্য ঘুরঘুর করে, যদি এই সালোয়ার কামিজে একবার দেখে, মাই গড, প্রেমের জলে হাবুডুবু খেয়ে রোজ তোর বাড়ির সামনে এসে আত্মহত্যা করবে। জুবাইদা অনবরত বলে চলেছে। চোখ রাঙালো প্রিয়, কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, বাজে বকবকানি বন্ধ করবি? আমি কিন্তু বাড়ি গিয়ে চেঞ্জ করে আসবো। মুখ কাঁচুমাচু করে নিল জুবাইদা। মিনমিন করে বলল, ভালো মানুষের দিন আর রইল না, আজকাল মানুষের প্রশংসাও হজম হয় না। ঠিক করে হেসে ফেলল প্রিয়। এমন সময় সমুদ্র ভাইয়ের আওয়াজ পেল। গাড়িতে উঠতে ডাকছে। জুবাইদা প্রিয়র হাত টেনে বড় বড় পা ফেলতে ফেলতে বলল, প্রিয় তাড়াতাড়ি চল, সামনের সিট দখল করতে হবে, নয়তো রাক্ষসীগুলো দখল করে নিবে। গাড়িতে চড়তে গিয়ে কপাল কুঁচকে কিছু একটা ভাবলো প্রিয়। বোকাশোকা মুখ করে জিজ্ঞেস করলো, রাক্ষসীগুলো আবার কে? জুবাইদা পিছন ফিরে প্রিয়র কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার ফুফাতো বোনেরা। সমুদ্র আগে থেকেই তাদের জন্য সামনের সিটে রেখে দিয়েছে। প্রিয়রা উঠতেই সিট ছেড়ে বসতে দিল। ঝটফট করে জানালার পাশের সিটটায় জুবাইদা বসলো। দাঁত বের করে বলল, প্রকৃতি দেখতে আমার ভালো লাগে, প্লিজ এখানে আমি বসি, ফেরার পথে তুই বসিস কেমন? জুবাইদাকে এমন দাঁত বের করে আকুতি করতে দেখে হেসে ফেলল প্রিয়। মুচকি হেসে মাথা দুলাতে দুলাতে পাশের সিটে বসে পড়ল আর চোখে আশেপাশে তাকালো। শতাব্দ নেই কোথাও। কৌতূহল জাগলো। জুবাইদাকে জিজ্ঞেস করলো, তোর শতাব্দ হয়ে যাবে না? এদিকের কাজ চাপিয়ে ভাইয়া 2 দিন আগেই চলে গেছে, ওই দিকের আয়োজনও তো দেখতে হবে। প্রিয় মনে মনে খুশি হলো। যাক, গাড়িতে অন্তত ওনার মুখোমুখি হয়ে অস্বস্তিতে পড়তে হবে না তার। বুক ফুলিয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে যেই গেটের কাছে তাকালো, অমনি তার মুখ চুপসে গেল। সাদ নামের সেই বিচ্ছু ছেলেটা, তবে এই ছেলেটাও কি চেয়ারম্যান বাড়ির ছেলে? সারা রাস্তায় বাঁদরটাকে তার সহ্য করতে হবে। ভেবেই চোখ মুখ অন্ধকার হয়ে এলো প্রিয়র। উঠতেই গাড়ি রওনা হলো। পুরো 4 ঘন্টা বাস জার্নি করে কমলাপুরে পৌঁছালো তারা। এখানে প্রবেশ করতেই প্রিয়র চোখের ক্লান্তি ভাবটা যেন নিমিষেই মিশে গেল। মন ভরে এলো মুগ্ধতার ছোঁয়ায়। সবুজের মাঝে ছিমছাম একটি গ্রাম, চারিদিকে বড় বড় গাছ, 2 পাশে সবুজের ঢেউ, মাঝ বরাবর ইটগাঁথা পাকা রাস্তা। বিমুগ্ধ হয়ে প্রকৃতিতে ডুবে আছে প্রিয়, যেন একটা সবুজের দুনিয়া। কোনো কিছু দূর এগিয়ে বড় প্রাচীরের সামনে বাস থামলো। গেটের সামনে থেকে মোটা কালো করে একজন ছুটে এলো। গদগদ কণ্ঠে সমুদ্রকে জিজ্ঞেস করলো, কোনো অসুবিধা হয়নি তো বাজান? সমুদ্র আড়মোড়া ভাঙতে ভাঙতে মাথা নাড়ালো। সমুদ্রের ব্যাগ তুলে পিছন পিছন হাঁটছে লোকটা। আশেপাশের কথা বলছে টুকটাক। সমুদ্র শুনছে, মাঝের মধ্যে হু হা মাথা দোলাচ্ছে।
গেটের কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলো সমুদ্র, ভাই কই? বড় বাজান তো ওপরে, দোতলায়। হ্যাঁ, মনে হয় রাইগা আছে। কারে জানি ফোনে বকাবকি করলো, তারপর ফ্রেশ হইতে উপরে গেল। ঢোক গিলল সমুদ্র। ফোনে তারই উপরে রাগ ঝাড়ছিল শতাব্দ। এখানে এসে পৌঁছানোর কথা ছিল 11টায়, এখন বাজে 1টা। শতাব্দ কড়াভাবে বলে দিয়েছিল ঠিক 7টায় রওনা হতে, কিন্তু তারা রওনা হয়েছে 8টার অনেক পরে। যদিও বাড়ির মেয়েদের জন্য দেরি হয়েছে, কিন্তু শতাব্দ কি তা মানবে? সামনে পড়লেই খুব ঝাড়বে। ভুলেও সে দোতলার দিকে পা বাড়াবে না আজ। না, শতাব্দের সামনে যাবে। গাড়ি থেকে এক এক করে নামছে। প্রিয় নেমে জুবাইদার পাশে দাঁড়ালো। জুবাইদা ছাড়া আশেপাশে সবাই তার অচেনা। পাশাপাশি কাচুমাচু হয়ে হাঁটছে। গেটে প্রবেশ করতেই প্রিয় বড়সড় ধাক্কা খেল। বাহির থেকে প্রাচীরের ওপর ভেসে থাকা বাড়ির মাথাটুকু দেখে ভেবেছিল হয়তো ছোটোখাটো কোনো বাগান বাড়ি, কিন্তু ভেতরে এসে তার ধারণা পুরোপুরি পাল্টে গেল। সবুজে ডুবে থাকা বিশাল মাঠ, পাশেই বড় ধপধপে সাদা দোতলা দালান। দুই দিক দিয়ে সিঁড়ি ওঠা। বাড়িটা দেখতে অনেকটা পুরনো জমিদার বাড়ির মতো। বাড়ির ভেতরে এসে আরেক দফা ধাক্কা খেল প্রিয়। বাড়ির বাহিরে যতটা সুন্দর, ভিতরেও ঠিক ততটাই মনোরম। কাঠ পেতের ফার্নিচারে সাজানো হলো ঘর। যিনি সাজিয়েছেন তার রুচির প্রশংসা করতে হবে। ভীষণ নৈপুণ্যভাবে সাজিয়েছে। চোখ ঘুরিয়ে আশেপাশে দেখছে প্রিয়। দুজন মহিলাতে যে চোখ আটকালো। গ্রাম্য শাড়ির সাজসজ্জায় সবাইকে জলখাবার দিতে ব্যস্ত। প্রিয় জুবাইদা এক কোনায় গিয়ে বসলো। সামনের টেবিলে ভিন্ন রকম গ্রাম্য পিঠা খাবারে সাজানো। এত এত জানা নাম না জানা খাবারের ঘ্রাণে প্রিয়র ক্ষুধা বেড়ে গেল। সকাল সকাল না খেয়ে বেরিয়েছে, এতটা পথ জার্নি করে পেটের ক্ষুধাটাও বেশ বেড়েছে। ভদ্রতার খাতিরে হাত পা খিচে বসে আছে শুধু। কেউ জিজ্ঞেস করলেই খাওয়ায় লেগে পড়বে এক্ষুনি। পাশ থেকেই জুবাইদার ফুফাতো বোনেদের চেঁচামেচির আওয়াজ ভেসে এলো। লেবু গুড়ের শরবত দেখে নাক ছিটকাচ্ছে। সামনে রাখা খাবারগুলোকে আনহাইজিন বলে মহিলাদের ওপর রাগ ঝাড়ছে। এক্ষুনি বাইরে থেকে নতুন খাবার আনতে বলছে। প্রিয় ভুকুচকে দেখছে তাদের। প্রথমে জুবাইদার কথা বিশ্বাস না করলেও এখন বুঝতে পারছে সত্যি মেয়েগুলো বড্ড অহংকারী। ছোটোখাটো ব্যাপার নিয়ে সারা রাস্তা গাড়িতে বেশ ঝামেলা করেছে, সবাইকে অস্বস্তিতে ফেলেছে। তাদের মুখ ছিটকান দেখে সমুদ্র বেশ কড়া গলায় বলল, সবাই সমান, তোদেরকে এখানে আলাদাভাবে ট্রিট করা হবে না। এগুলো খেতে পারলে খা, নাহলে বাড়ি ফেরা পর্যন্ত না খেয়েই থাক। সমুদ্রের কথা শুনে মেয়ে দুটো চোখ মুখ কুচকে কালো করে নিল। সবাইকে রুম দেখিয়ে দিল। নিচতলার ঘরগুলো সব দখল, তাই জুবাইদা প্রিয়কে নিয়ে উপরে চলে গেল। সেখানকার সব ঘর খালি আর নিরিবিলি, আরামে থাকবে তারা। অর্ধেক সিঁড়ি উঠতেই জুবাইদার গাড়িতে ফেলে আসা ব্যাগের কথা মনে পড়ল। প্রিয়কে রুমে যেতে বলে ব্যাগ আনতে চলে গেল। দরজা খোলা দেখে সামনের ঘরটায় যে ঢুকলো প্রিয়। আবঝা দুয়ার ভিড়িয়ে টানটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। এত পথ জার্নি করে গা ম্যাচ ম্যাচ করছে প্রচণ্ড। ঘরের সব দরজা খোলা, জানালা খোলা। দক্ষিণা দমকা হাওয়া সুরসুরে গায়ে এসে পড়েছে। শরীর থেকে মন অবধি শীতল পরশ দিয়ে যাচ্ছে। আবেশে চোখ বুজে নিল প্রিয়। এখানে শান্ত পরিবেশটা বেশ ভালো লাগছে তার। চেঁচামেচি কোলাহল শূন্য শান্ত পরিবেশ। আচমকা কোথা থেকে যেন মুখের ওপর 2-1 ফোঁটা পানি ছিটে পড়ল। চোখ মুখ খুলে হতভম্ব প্রিয়। মাথার ওপর ঝুঁকে আছে শতাব্দ। খালি গায়ে ভেজা চুল কপালে ল্যাপটানো। তার সরু দৃষ্টিখানা গম্ভীরভাবে প্রিয়র দিকেই চেয়ে। ছোট্ট ঢোক গিলল প্রিয়। সবটা এখনো তার চোখের ভুল বলে মনে হচ্ছে। 2-3 বার অনবরত চোখ বুজালো আর খুলল। পরিবর্তন হলো না কোনো। শতাব্দ আগের মতোই গম্ভীর হয়ে চেয়ে আছে। হুঁশ ফিরল প্রিয়র। ধরফরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। হাত পা কাঁপছে তার। শতাব্দকে খালি গায়ে দেখে লজ্জা লাগছে ভীষণ। চোখ মুখ খিঁচে বন্ধ করে নিল। আধো আধো গলায় হাঁপাতে হাঁপাতে বলল, সরি, জুবাইদার দরজা খোলা ঘরটায় যেতে বলেছিল, তাই এখানে।
আর এটা আপনার ঘর জানতাম না, জানলে কখনো আসতাম না। আপ প্রিয়র ঠোঁটে আঙুল রাখলো শতাব্দ। বিস্মিত হতভম্ব হয়ে প্রিয় দৃষ্টি তুলে তাকালো। গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে শতাব্দ। দৃষ্টিতে অদ্ভুত এক মায়া, অজানা কোনো এক ঘোর। ধুকপুক করছে প্রিয়র বুক, নিঃশ্বাসের গতি দ্রুত ওঠানামা করছে। এলোমেলো দক্ষিণা হাওয়ায় উঠছে প্রিয়র অবাধ্য কেশ, চোখ মুখ ছেয়ে এক অনবরত আবেশে। হাত বাড়ালো শতাব্দ, মুখে পড়ন্ত অবাধ্য কেশগুলো আলতো করে কানে গুঁজে দিল। ঠকঠক কাঁপছে প্রিয়, গা জুড়ে বইছে শীতল রেশ। আর একটু ঝুঁকলো শতাব্দ, প্রিয়র থুতনি ছুঁয়ে আলতো করে মুখ তুলল। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি কিছু বলেছি? দুই দিকে মাথা দোলালো প্রিয়। ভয় পাচ্ছে কেন? জিজ্ঞেস করলো শতাব্দ। প্রিয় চুপ। শতাব্দের কথা কানে ঢুকছে না তার, ধ্যান অন্য কোথাও। বাম হাতটা তখনও শতাব্দীর হাতের মুঠোয়, অদৃশ্য এক মায়াজালে জড়িয়ে গেছে সে। দৃষ্টি থেমে আছে শতাব্দের অদ্ভুত সুন্দর সেই চোখ জোড়ায়। ঘরের নকশি ফটক উপচে আসা সোনালি রোদ এসে পড়ছে শতাব্দের মুখে। কি মায়া, কি ঘোর সেই চোখেতে। আচ্ছা, পৃথিবীটা কি থেমে গেল? এমন মনে হচ্ছে কেন প্রিয়র? কেন দৃষ্টি সরছে না শতাব্দ থেকে? খানিক পূর্বে তো লজ্জা লাগছিল, সেই লজ্জাটা কোথায় মিইয়ে গেল? এই কেমন অদ্ভুত টান! জুবাইদার চেঁচামেচির আওয়াজে হুঁশ ফিরল প্রিয়র। তাড়াতাড়ি করে হাত ছাড়িয়ে যেতে নিল। হাত টেনে ধরল শতাব্দ, পিছন ফিরিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ঝুঁকে পড়ল, প্রিয়র চোখে চোখ রেখে গভীর কণ্ঠে বলল, শুনো মেয়ে, এমন ডার্ক কালার পরে, চোখে কাজল লেপটে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আমার সামনে আসবে না আর। কেন? বিবশ প্রিয় যন্ত্রের মতো জিজ্ঞেস করলো। শতাব্দ বলল, মাথা ঝিমঝিম করে, নিঃশ্বাসের গতি বাড়ে। তখন উল্টাপাল্টা কিছু ঘটে গেলে কিন্তু দায়ভার আমার থাকবে না। প্রিয় হকচকে উঠল। কথার গভীরতা না বুঝলেও দৃষ্টির গভীরতা ঠিকই বুঝল। কিঞ্চিত ভয় মনে হলো তার। হাত ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। হাতের বাঁধন সামান্য হালকা হতেই ঘর ছেড়ে দ্রুত বেরিয়ে গেল। প্রিয়র যাওয়ার দিকে তাকিয়ে আছে শতাব্দ, ঠোঁটের কোণে মৃদু হাসির রেশ। এখান থেকে মাঠের শেষ মাথা দেখতে পারছে না প্রিয়। পুরোটা জায়গা আলাদা আলাদা করে বিভক্ত, এক এক পাশে এক এক রকম করে সাজানো। কোথাও ফল ফুলের গাছ, কোথাও আবার বিচিত্র নানা রকমের দেশ বিদেশি পশু পাখির খামার। শুনছে নিচের দিকে পুকুর আছে, মাছ চাষ হয় সেখানে। পুরো জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো, পারফেক্ট পিকনিক স্পট। এখানে সব কিছুই ভালো ছিল, শুধু চেয়ারম্যান বাড়ির সেই ছেলে দুটোকেই শতাব্দ আর সাত ছাড়া। শতাব্দ যাকে দেখে খুব অদ্ভুত অনুভূতি ভয় হয় প্রিয়র, আর অন্যদিকে সাত, যার সাথে 1 মিনিটের জন্যও বনে না প্রিয়র। এখানে এসে 2-3 বার কথা কাটাকাটি হয়েছে দুজনের। বিকেলের পরপরই আকাশে মেঘ জমতে শুরু করেছে, অন্ধকার হয়ে আসছে চারিদিক। বৃষ্টি শুরু হলে অন্ধকারে গ্রাম থেকে বেরোনো মুশকিল, তাই সবাইকে তাড়া দিতে লাগলো শতাব্দ। এখনই বের হতে হবে, এতটা পথ জার্নি করতে হবে, তাই ফ্রেশ হয়ে নিচ্ছে সবাই। দোতলা অন্ধকার, সবাই নেমে এসেছে। নিচতলার সব ওয়াশরুম ভিড় দেখে প্রিয় ফ্রেশ হতে বাড়ির পেছনের পুরানো ওয়াশরুমে চলে গেল। পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানটা নিরিবিলি, আসবে না কেউ। আচমকা ওয়াশরুমের লাইটটা বন্ধ হয়ে গেল। ঘাবড়ে গেল প্রিয়। বাহিরে কারো ছুটে যাওয়ার শব্দ পেল। আওয়াজ করলো প্রিয়, উত্তর এলো না কোনো। অন্ধকারে দেওয়াল হাতিয়ে দরজা খোলার চেষ্টা করলো। কিছুটা সামনে যেতেই পেয়ে গেল। তাড়াহুড়ো করে দরজার লক খুলে বেরোতে চাইল প্রিয়, কিন্তু দেখলো দরজাটার অপর পাশ থেকে বন্ধ। প্রিয় দরজা ধাক্কালো, চিৎকার করে ডাকলো, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর এলো না। অন্ধকারে প্রিয় ভয় পাচ্ছে খুব, মাথাটাও ভনভন করছে, ঝাপসা লাগছে সব। চোখের সামনে বারবার বড় আবার ঝুলন্ত লাশের দৃশ্যটা ভেসে আসছে। কানের কেমন অদ্ভুত অদ্ভুত আওয়াজ, মনে হচ্ছে
কেউ গলা চেপে ধরে রেখেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। শরীরটাও অবশ হয়ে এলো। ধপ করে দরজার কাছে এসে বসে পড়ল প্রিয়। নিঃশ্বাস থেমে থেমে আসছে, আস্তে আস্তে অচেতন হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এখানেই শেষ করলাম। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবার একটি নতুন পর্বে। নমস্কার।